লাস্ট দিন আমরা আলোচনা করেছিলাম বায়াসিং এর একটা প্রথম মেথড সম্পর্কে। প্রথম আমরা যে বায়াসিং মেথড সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা ছিল ফিক্সড বায়াস। ফিক্সড বায়াস এই ধরনের যে বায়াসিং সার্কিট তার ক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর কি রকম থাকে এবং এই ধরনের বায়াসিং সার্কিট ব্যবহার করার কি ডিসঅ্যাডভান্টেজ সেগুলো আমরা দেখেছিলাম। তো এবার আমরা আমাদের সেকেন্ড যে টাইপ অফ বায়াসিং সেটাতে চলে আসবো। সেকেন্ড যে টাইপ অফ বায়াসিং সেটা হচ্ছে কি না, বেস বায়াস উইথ এমিটার ফিডব্যাক। এখানে বেসকে বায়াসিং করা হয়েছে, কিন্তু সাথে সাথে দেখো একটা অ্যাডিশনাল ফিচার এখানে আছে যেটা আগেরটাই ছিল না। সেটা হচ্ছে এই দেখো এমিটার, এখানে একটা এক্সটার্নাল একটা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করা হয়েছে। তো এই মেথডটাকে বলা হচ্ছে কি না, বেস বায়াসড উইথ এমিটার ফিডব্যাক। তোমরা জানো যে এই যে C1 এবং C2 এইগুলো কি পারপাসে লাগানো আছে না, এগুলোর পারপাস হচ্ছে যাতে এসি ইনপুট যখন আমরা দেব তখন এগুলোর কিছু ফাংশনালিটি থাকবে যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে অন্য চ্যাপ্টারে ডিটেলসে ডেসক্রাইব করবো। আপাতত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়াসিংটা সম্পর্কে, মানে আমরা যে বেস এবং এমিটার এবং কালেক্টর এই তিনটে টার্মিনালের কোথায় কত ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতে চাই সেইটাকে কন্ট্রোল করব, সেটাকে আমরা বায়াসিং বলছি। তো এখানে অ্যাডিশনাল কি করা হয়েছে না, অ্যাডিং আর রেজিস্টার আর ই টু দা এমিটার। এখানে দেখো এই এমিটার সার্কিটে একটা এক্সট্রা রেজিস্টার আর ই অ্যাড করা হয়েছে। ইট স্টেবিলাইজেস দা বেস সার্কিট, এটা বেস সার্কিটটাকে স্টেবিলাইজ করছে। এবারে আমরা দেখব যে প্রথমে আমাদের বেস এমিটার লুপ, বেস এমিটার লুপে কি রকম কি ঘটনা ঘটছে। তো আমি একবার এখানে সার্কিটটা রিড্র করে নিই। প্রথমে আমরা আমাদের সার্কিটটাকে ড্র করে নিই। এটা হলো আমাদের কালেক্টর টার্মিনালের রেজিস্টার। আমি খালি ডিসি পার্টটাকে আঁকলাম, এখানে আমি এসি যে ক্যাপাসিটার সেটা দেখালাম না। তাহলে দেখো এখানে উপরে যেটা আছে একটা ভোল্টেজ সোর্স আছে, তার ভোল্টেজ সোর্সের মান কত, ভিসিসি। এটা হলো কত, এটা হলো কালেক্টর টার্মিনালের রেজিস্টার লেগে আছে, তার জন্য এর নাম দেওয়া হচ্ছে আরসি। এটা হলো আমাদের কালেক্টর টার্মিনাল, এই টার্মিনালের নাম হচ্ছে কালেক্টর টার্মিনাল। সাপোজ এটা হলো কালেক্টর টার্মিনাল, এই যে টার্মিনাল এটা হচ্ছে আমার বেস টার্মিনাল এবং এইটা হলো এমিটার টার্মিনাল। আচ্ছা, এবার হচ্ছে আমার রেজিস্টার গুলোর আমরা নামকরণ করে দেব। এটা হচ্ছে আমার বেসের সঙ্গে লেগে আছে, তো এটার নাম হয়ে গেল আরবি, এটার নাম হলো আরবি। আর এইখানে এমিটার সার্কিটে যে রেজিস্টারটা লেগে আছে তার নাম দেওয়া হলো আর ই। এবারে আমরা এক একটা করে লুপ ওয়াইজ কারেন্টটা অ্যানালিসিস করব। কোন লুপে অ্যানালিসিস করব না, ফার্স্টে আমরা অ্যানালিসিস করব হচ্ছে বেস এমিটার লুপ। বেস এমিটার লুপ বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, বেস এমিটার লুপ হলো এই যে বেস, বেস থেকে শুরু করে এই যে এমিটার এবং এই যে লুপ, এই লুপটাকে বলা হচ্ছে বেস এমিটার লুপ। আমি একটু মার্কিং করে দিই, এই যে লুপটা, এই লুপটা হলো আমাদের বেস এমিটার লুপ। তো দেখো এই যে বেস এমিটার লুপ, এটাকে যদি আমি একটু ভালো করে ড্র করি তার মানে আমরা বলতে পারি একটা প্রান্তে কি লেগে আছে, ভিসিসি একটা ব্যাটারি লেগে আছে এবং ভিসিসি ব্যাটারিটাকে আমরা আলাদাভাবে এরকম সাপোজ দেখালাম। এটা হলো আমাদের একটা ভিসিসি ব্যাটারি, যার উপরের দিকটা হলো প্লাস ভিসিসি আর নিচের দিকটা গ্রাউন্ড করা আছে। এটা হলো ভিসিসি আর আদার টার্মিনাল হচ্ছে গ্রাউন্ডেড। এটা আমরা ওই ভিসিসিটাকে এইভাবে সাপোজ দেখালাম। এবার হচ্ছে এই ভিসিসির সঙ্গে প্রথমে বেস এমিটার সার্কিটে প্রথমে কে লেগে আছে, রেজিস্টার একটা লেগে আছে। সেই রেজিস্টারের রেজিস্ট্যান্স কত, আরবি। সাপোজ এই রেজিস্টারের রেজিস্ট্যান্স হলো কত, আরবি। এটা আমরা দেখালাম, সে দিস ইজ আরবি। নেক্সট হচ্ছে কি, আমাদের কে লেগে আছে রেজিস্টার থেকে আরবি। আরবিটা কোথায় গিয়ে লেগেছে না, আরবিটা গিয়ে লেগেছে হচ্ছে বেস টার্মিনালে, ট্রানজিস্টারের বেস টার্মিনালে। তো ট্রানজিস্টারের বেস টার্মিনালে আমরা ওটাকে কানেক্ট করে দিলাম।
আচ্ছা, এখন আমরা কালেক্টর টার্মিনালটাকে নিয়ে চিন্তিত নয়, তার জন্য কালেক্টর টার্মিনালটাকে আমি আর এখানে কিছু শো করছি না। কালেক্টর টার্মিনালটা যেমন আছে ওই দিককার রেজিস্ট্যান্সটাকে নিয়ে আমরা এখন ক্যালকুলেশন করছি না, তার জন্য ওই দিকটা আমরা দেখাচ্ছি না। আমরা খালি বেস এমিটার লুপটাকে নিয়ে এখন ক্যালকুলেশনটা করব। এটা হলো এমিটারের সঙ্গে লেগে থাকা যে রেজিস্ট্যান্স, যার মান কত, যার মান হলো আর ই, যার মান হলো আর ই। এটা হলো ট্রানজিস্টর কি, এটা হলো কালেক্টর টার্মিনাল, এটা এমিটার টার্মিনাল, এবং এটা হলো বেস টার্মিনাল। এবারে দেখো এই যে লুপ দেখানো হয়েছে, এই যে লুপটা, এই লুপ অনুযায়ী যদি আমরা কারেন্টটাকে কেভিএলটাকে লিখি, কারচফ ভোল্টেজ লটাকে যদি আমরা লিখি, তাহলে আমরা কি বলতে পারি? প্রথমে প্রথমে হচ্ছে আমাদের, আচ্ছা এইখানে যে কারেন্ট ফ্লো করবে বেসের মধ্যে দিয়ে, সেই বেসের মধ্যেকার কারেন্টকে আমরা কি বলতে পারি? আইবি কারেন্ট। এটা হলো আইবি কারেন্ট। কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করবে তাকে আমরা বলতে পারি আইসি কারেন্ট, কালেক্টর কারেন্ট আইসি। আর এমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করবে তাকে আমরা বলতে পারি আইই। এমিটারের মধ্যেকার কারেন্ট হলো আইই। তাহলে এবার আমরা এই যে রিড্র করা ছবি, সেখানেও আমরা কারেন্টগুলো দেখিয়ে দেবো। এটা হলো আমাদের আইবি কারেন্ট, যেটা বেসের মধ্যে দিয়ে ফ্লো করেছে। অন্যদিকে এমিটারের মধ্যে দিয়ে যে ফ্লো করা কারেন্ট, সেটা হলো আমাদের আইই। নেক্সট আমরা অ্যাপ্লাই করব কেভিএল। অ্যাপ্লাইং কেভিএল আমরা কি পাবো এই লুপ থেকে? না, রেজিস্ট্যান্স এখানে একটা ড্রপ হচ্ছে, এই যে আরবি রেজিস্টার, তার মধ্যে দিয়ে যখন আইবি কারেন্ট ফ্লো করছে তখন কত ড্রপ হচ্ছে? আইবি ইন্টু আরবি, আইবি ইন্টু আরবি, এই পরিমাণ ভোল্টেজ ড্রপ এখানে হচ্ছে। নেক্সট হচ্ছে আরেকটা ভোল্টেজ ড্রপ কোথায় আছে? এইখানে দেখো, এটা হলো বেস টার্মিনাল আর এটা হলো এমিটার টার্মিনাল। তাহলে দুটোর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ আছে, যে ভোল্টেজ ড্রপটাকে আমরা কি বলতে পারি? প্লাস ভিবিই, মানে বেস টু এমিটারের মধ্যেকার যে ভোল্টেজ ড্রপ, সেটাকে আমরা বলতে পারি ভিবিই। প্লাস আমরা কি লিখতে পারি? প্লাস হচ্ছে দেখো এইখানটায় এই যে রেজিস্টার আর ই, তার মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, সেই ভোল্টেজ ড্রপের মান কত? কারেন্ট কত এখানে? আইই। আর রেজিস্ট্যান্সের মান কত? আর ই। আইই ইন্টু আর ই, এটা হলো আমাদের ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টার আর ই। সেইটা সমান আমরা কি বলতে পারি? না, সেইটা সমান আমরা এই ভিসিসির সঙ্গে ইকুয়াল বলতে পারি। এটা কি থেকে পেলাম আমরা? এটা আমরা পেলাম হচ্ছে কারচফের ভোল্টেজ ল থেকে। এটা আমরা কোথায় অ্যাপ্লাই করলাম? না, এটা হলো আমাদের বেস এবং এমিটারের মধ্যেকার যে লুপ বিই, বিই লুপ এটাকে আমরা বলতে পারি। বিই লুপ থেকে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারছি, বেস এমিটার লুপ থেকে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারছি। তো সেটাই দেখো এখানে লেখা হয়েছে। আচ্ছা, এরপরে এটাকে আরো যদি আমরা মডিফিকেশন করি, তো আইই সমান আমরা কি জানি? আইই সমান আমরা জানি হচ্ছে আইসি প্লাস আইবি। আইই সমান হলো আইসি প্লাস আইবি, আইসি প্লাস আইবি। অন্যদিকে যে আইসি, এটাকে যদি আমরা এরকম লিখি, আইসি সমান আমরা লিখতে পারি বিটা আইবি। যদি আমরা লিকেজ কারেন্টটাকে নেগলেক্ট করি, তাহলে আইসি সমান আমরা লিখতে পারি বিটা আইবি। তার মানে এটাকে আমরা বিটা ইন্টু আইবি লিখতে পারি, প্লাস আইবি এটাও লিখতে পারি। আইবিটা অ্যাজ ইট ইজ থাকলো। তাহলে আইই, এটাকে আমরা এরকমও লিখতে পারি, এই ইকুয়েশন থেকে আমরা এরকমও লিখতে পারি, আইই সমান হচ্ছে অ্যাকচুয়ালি 1 প্লাস বিটা মাল্টিপ্লাইড বাই আইবি, 1 প্লাস বিটা মাল্টিপ্লাইড বাই আইবি, এটাও লেখা যায় আইই কে। তো আমরা এই আইইর যে ভ্যালুটা পেলাম, সেটাকে যদি আমরা এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিই, তাহলে কি দাঁড়াবে? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, আইবি আরবি, আইবি আরবি প্লাস হচ্ছে ভিবিই, প্লাস হলো ভিবিই প্লাস এই যে আইই, এর পরিবর্তে আমরা কি লিখবো? এর পরিবর্তে আমরা লিখবো 1 প্লাস বিটা মাল্টিপ্লাইড বাই আইবি ইন্টু আরই। আরইটা যেমন ছিল সেরকমই থাকবে, ইন্টু আরইটা থাকলো, ইকুয়াল টু হলো ভিসিসি। এটা আমরা কেন করলাম? এর কারণ আমরা এখান থেকে আই বির ভ্যালুটাকে সেপারেটলি বার করতে চাই। এবারে দেখো এইখানে একটা আইবি দিয়ে একটা টার্ম আছে,
এই যে টার্মটা দেখতে পাচ্ছ, এটা একটা আইবি টার্ম আছে, আবার এইখানে একটা আইবি দিয়ে টার্ম আছে। এই দুটো জায়গা থেকে আমরা আইবি কে কমন নেব। আইবি কে কমন নিয়ে আমরা যে ইকুয়েশনটা লিখতে পারছি সেটা কি হবে না, আইবি এটা থাকছে, প্রথম যে টার্মটা ছিল সেখানে আইবির সঙ্গে কে জুড়ে ছিল, প্রথম টার্মে আইবির সঙ্গে জুড়ে আছে আরবি। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম আইবির সঙ্গে, আইবি কমন নিয়ে প্রথমে আমরা লিখলাম আইবি, ব্র্যাকেটের মধ্যে আমরা আরবি লিখলাম, প্লাস হচ্ছে, প্লাস দেখো এইখানে 1 প্লাস বিটা ইন্টু 1 প্লাস বিটা ইন্টু আইবি ইন্টু আরবি, সরি আইবি ইন্টু আর ই আছে। তাহলে ওখান থেকে আমরা আইবি কমন নিলে কি পড়ে থাকবে, 1 প্লাস বিটা, 1 প্লাস বিটা, আচ্ছা 1 প্লাস বিটা পড়ে থাকলো, সরি 1 প্লাস বিটা ইন্টু আর ই পড়ে থাকলো। আচ্ছা, এটা আমরা আইবি টার্মগুলোকে কমন নিয়ে নিলাম। অন্যদিকে আমার এই রাইট সাইডে কে ছিল, ভিসিসি আছে, আমরা এই ভিবিইটাকেও রাইট সাইডে সরিয়ে নিয়ে চলে এলাম। তাহলে আমরা এখানে রাইট সাইডে লিখতে পারি ভিসিসি মাইনাস ভিবিই, মাইনাস ভিবিই। তাহলে এখান থেকে আমরা আইবি সমান কত লিখতে পারি না, আইবি এখান থেকে আমরা আইবি সমান লিখতে পারি, আইবি ইজ ইকাল টু হচ্ছে ভিসিসি মাইনাস ভিবিই, মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি প্লাস, আরবি প্লাস 1 প্লাস বিটা ব্র্যাকেটের মধ্যে ইন্টু আর ই। এটা আমরা লিখতে পারি আইবি সমান, দেখো এই যে এক্সপ্রেশনটা আমরা আইবির ক্যালকুলেট করলাম সেটাই এখানে লেখা আছে। আইবি সমান হচ্ছে ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি প্লাস 1 প্লাস বিটা ইন্টু আর ই। আচ্ছা, এই যে ইকুয়েশন আমরা পেলাম, এখান থেকে একটা জিনিস সিম্পলিফাই করা যায়। যদি আমরা আইসি বার করতে চাই তাহলে আমরা কি লিখতাম, আইসি সমান আমরা লিখতে পারি তো বিটা ইন্টু আইবি। যদি আমরা লিকেজ কারেন্টকে নেগলেক্ট করি, আইসি সমান আমরা বিটা ইন্টু আইবি লিখতেই পারি। তাহলে সেটা যদি আমরা এখানে লিখি, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা আইসি সমান কত লিখতে পারি, আইসি সমান আমরা লিখতে পারি যা ইকুয়েশন ছিল সেখানেই বিটা মাল্টিপ্লাইড বাই ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই কত হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আরবি প্লাস, এটাকে আমরা এরকম লিখতে পারি আরবি প্লাস 1 প্লাস বিটা ইন্টু আর ই। এবার যদি এই উপরের বিটাটাকে আমরা যদি নিচে ভাগ করে দিই তাহলে এরকম লেখা যায় ব্যাপারটাকে, আমরা বিটাটাকে যদি নিচে লিখি তাহলে লেখা যায় ভিসিসি মাইনাস ভিবিই, ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই, প্রথম টার্মটাকে যদি আমরা এই বিটাটাকে নিচে নিয়ে চলে আসি তাহলে আরবি বাই বিটা একটা টার্ম হবে, আরবি বাই বিটা প্লাস হচ্ছে এই 1 প্লাস বিটা ইন্টু আর ই, সেটাকে আবার বিটা দিয়ে ভাগ হবে। তাহলে আমরা এই 1 প্লাস বিটা বাই বিটা একটা টার্ম, 1 প্লাস বিটা বাই বিটা একটা টার্ম, তার সঙ্গে মাল্টিপ্লাইড বাই হচ্ছে কত আর ই। এরকম ভাবে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি। এটা হলো আমাদের আইসির এক্সপ্রেশন। এবার এই আইসির এক্সপ্রেশনটাকে আমরা আরেকবার লিখছি এখানে। আইসি সমান আমাদের কত হলো, আইসি সমান তাহলে হলো ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই কত না, ডিভাইডেড বাই হচ্ছে আরবি বাই বিটা, এটা হলো প্রথম টার্ম, আরবি বাই বিটা এটা হলো প্রথম টার্ম, প্লাস হচ্ছে
ওখানে কত ছিল, 1 + β/β। এটাকে যদি আমরা ভাগ করে লিখি তাহলে আমরা এরকমও লিখতে পারি 1 + 1/β, 1 + 1/β মাল্টিপ্লাইড বাই RE। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন। এটা আমাদের কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন হলো। এবার এই যে কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন, এখান থেকে আমরা একটা জিনিস অ্যাজাম্পশন করতে পারি যে বিটা যে ভ্যালুটা, বিটার ভ্যালু কত হয়, বিটার ভ্যালু জেনারেলি অনেকটাই লার্জ হয়, মাচ গ্রেটার দেন 1, মাচ গ্রেটার দেন 1। তাহলে 1/β এই টার্মটা মানে কত, 1/100 বা 1/500 এরকম রেঞ্জের একটা জিনিস। তাহলে এই 1/β এটাকে আমরা টেন্ডস টু 0 লিখতে পারি, এটা টেন্ডস টু আমরা 0 লিখতে পারি। তার মানে এই টার্মটা কি হয়ে গেল, শুধু RE থাকবে, 1 + 0 × RE, মানে এটা হয়ে গেল নিয়ারলি RE। অন্যদিকে তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, IC হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু VCC মাইনাস VBE ডিভাইডেড বাই কত না, RB/β প্লাস হচ্ছে কত না 1 + 0 × RE, মানে এটা নিয়ারলি ইকুয়াল টু RE হয়ে গেল। এবার যদি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা যায় যে RE যে রেজিস্ট্যান্সটা আমরা সিলেকশন করব, সেই RE যদি এরকম হয়, RE ইজ মাচ গ্রেটার দেন, যদি মাচ গ্রেটার দেন RB/β হয়, তাহলে কি হবে, মাচ গ্রেটার দেন RB/β আমরা যদি এরকম ভাবে RE এর ভ্যালুটাকে সিলেকশন করি, সেক্ষেত্রে দেখা যাবে যে IC এটাকে আরো আমরা নিয়ারলি ইকুয়াল টু লিখতে পারি VCC মাইনাস VBE ডিভাইডেড বাই কি, RE প্লাস হচ্ছে RB/β আছে। তার মানে RE যদি এই জিনিসটা, সাপোজ RE এর ভ্যালু আমরা অনেক বড় রাখলাম, তার সাপেক্ষে এই RB/β জিনিসটা খুবই নেগলিজেবল, তাহলে আমরা দুটোর সাম করে আমরা নিয়ারলি ইকুয়াল টু RE লিখতে পারি, ওই টার্মটাকে আমরা নেগলেক্টও করতে পারি। তার মানে আলটিমেটলি আমার যে কালেক্টর কারেন্ট ইজ নিয়ারলি ইকুয়াল টু কত হলো, VCC মাইনাস VBE ডিভাইডেড বাই RE। এটা হয়ে গেল আমাদের কালেক্টর কারেন্টের ভ্যালু। ঠিক আছে, এবার এইভাবে আমরা যে কালেক্টর কারেন্টটা পেয়ে গেলাম, দেখো এই কালেক্টর কারেন্টটা কিন্তু যদি আমরা এই অ্যাপ্রক্সিমেশন গুলোকে কনসিডার করি, সেক্ষেত্রে আর আইসির যে ভ্যালুটা এটা কিন্তু বিটার উপরে আর নির্ভর করছে না। ঠিক আছে, এবং বিটার উপরে যদি এটা নির্ভরশীল না হয়, তাহলে যদি ট্রানজিস্টরের কোনো ভ্যারিয়েশন হয় বা বিটার ভ্যালুর কোনো চেঞ্জেস হয়, অন্য ট্রানজিস্টর দিয়ে আমরা রিপ্লেস করি, সেক্ষেত্রেও কিন্তু কি হবে না, সেক্ষেত্রেও কিন্তু এর কোনো পরিবর্তন ঘটবে না। অপারেটিং পয়েন্ট যেটা আছে, অপারেটিং পয়েন্টের কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটবে না, আইসির ভ্যালু যেহেতু পরিবর্তন ঘটছে না বলে। অন্যদিকে কালেক্টর এমিটার যে লুপ আছে, সেই কালেক্টর এমিটার লুপ থেকে আমরা কি ইকুয়েশন পাচ্ছি আরেকবার দেখে নিতে পারি। কালেক্টর এমিটার লুপ থেকে যে ইকুয়েশন, দেখো এখানে যে এই লুপটা আছে, এই দিককার যে লুপটা মানে RC VCE এবং RE এর মধ্যেকার দিয়ে যে লুপটা, এই লুপে যদি আমরা KVL অ্যাপ্লাই করতে চাই, তার জন্য আমাকে ওটাকে আরেকবার রিড্র করতে হবে। এখানে দেখো কি আছে, এখানে VCC একটা ব্যাটারি আছে, একটা RC রেজিস্টার আছে, একটা ট্রানজিস্টর আছে, একটা রেজিস্টার RE আছে। তাহলে আমরা ওটাকে রিড্র এরকম ভাবে করতে পারি, না ওটা কি আমাদের, না ওটা হচ্ছে আমাদের CE লুপ, মানে কালেক্টর এমিটার লুপ। CE লুপ থেকে আমরা কি রকম ভাবে ড্র করতে পারি একবার দেখে নেওয়া যাবে। তো প্রথমে আমাদের ওইদিকে কে আছে, প্রথমে আমাদের একটা VCC ব্যাটারি আছে, VCC ব্যাটারির একটা প্রান্ত আমার গ্রাউন্ড করা আছে, এটা হলো প্লাস VCC। ঠিক আছে, এবার এই যে প্লাস VCC ব্যাটারি, সেটা প্রথমে কার সঙ্গে লেগে আছে, প্রথমে একটা রেজিস্টার RC এর সঙ্গে লেগে আছে, এটা হলো আমাদের রেজিস্টার RC। RCর পরে ওটা কোথায় লেগেছে, ওটা হচ্ছে একটা ট্রানজিস্টরের কালেক্টর টার্মিনালে লেগেছে। কালেক্টর টার্মিনাল, এটা হলো আমাদের কালেক্টর টার্মিনাল, এটা হলো আমাদের এমিটার টার্মিনাল। অন্যদিকে এইটা কি টার্মিনাল, এটা হলো আমাদের বেস টার্মিনাল। এবার এই যে আমরা ট্রানজিস্টরটা পেলাম, তার এমিটার টার্মিনালের সঙ্গে কে লেগে আছে, একটা রেজিস্টার RE লেগে আছে, রেজিস্টার RE থ্রু দিয়ে এটা গ্রাউন্ড করা আছে। এটা আমাদের কালেক্টর এমিটার লুপ। আচ্ছা, এবার আমরা ড্র করি কারেন্টের ভ্যালুগুলো। এখান দিয়ে যে কারেন্ট আসবে তার মান কত, এর মান হলো IC। অন্যদিকে এখান দিয়ে যে কারেন্ট যাবে তার মান কত, IE।
এখান দিয়ে কারেন্ট গেল কত, আইই। আচ্ছা, এবারে আমরা কি অ্যাপ্লাই করব না, এই যে লুপটা আমরা পাচ্ছি এই লুপে আমরা অ্যাপ্লাই করব কারশফের ভোল্টেজ ল, কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল। কেভিএল অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি বলো? কেভিএল অ্যাপ্লাই করে আমরা এটা লিখতে পারি যে ভিসিসি, সরি ভিসিসিটাকে আমরা পরে লিখবো, আমরা আগে এইখানে ভোল্টেজ ড্রপটা কত ওটা লিখে নিই। এখানে কত ভোল্টেজ ড্রপ হবে, আইসির কারেন্ট যদি আরসির মধ্যে দিয়ে ফ্লো করে তাহলে আইসি গণিত আরসি, এটা হলো এর মধ্যেকার ভোল্টেজ ড্রপ। প্লাস এই যে ট্রানজিস্টারের এদিকটা হলো প্লাস আর এদিকটা হলো মাইনাস যদি আমরা ধরি, তাহলে এইটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপ কত, এটা হলো ভিসিই, কালেক্টর এবং এমিটারের মধ্যেকার ভোল্টেজ ড্রপ, যাকে আমরা লিখতে পারি ভিসিই। প্লাস হচ্ছে কি, প্লাস হলো আমাদের এই যে এমিটার তার মধ্যেকার ভোল্টেজ ড্রপ, এদিকে প্লাস এদিকে মাইনাস, মানে আইই গণিত আর আইই গণিত হচ্ছে কত, আর ই, এটা আমরা লিখতে পারি। এটা হলো সমস্ত ভোল্টেজ ড্রপ, আর ভোল্টেজ গেইন কোথায় হয়েছে সেটা হচ্ছে ভিসিসি, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিসিসি, এই ইকুয়েশনটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিসিসি। এবারে একটা জিনিস, যে আমাদের যে ট্রানজিস্টারের ক্ষেত্রে কি আছে, এমিটার কারেন্ট আইই ইজ ইকুয়াল টু কত হয়, বেস কারেন্ট প্লাস হচ্ছে কালেক্টর কারেন্ট, আইবি প্লাস আইসি। এবার আইবি যে কারেন্টটা হয় বেস কারেন্ট, এটা কিন্তু খুবই স্মল হয়। এই যে কারেন্টটা এটা হচ্ছে নিয়ারলি, আমরা এখানে এটাকে যদি নেগলেক্ট করি বা নিয়ারলি ইকুয়াল টু জিরো ধরে নিই, তাহলে আমরা এরকমও বলতে পারি, এরকম আমরা বলতে পারি যে আইসি, সরি আইই, এইটা এই কারেন্টটা হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু, যদি আমরা আইবি কে নেগলেক্ট করে দিই তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু আইসি হয়ে যাবে। ঠিক আছে, এমিটার কারেন্ট যেটা হবে সেটা নিয়ারলি ইকুয়াল টু কালেক্টর কারেন্ট। তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারি, এই ইকুয়েশন যেটা আমরা এখানে লিখেছি এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে এরকম লিখতে পারি। আমরা প্রথমটা আইসিআরসি যেমন আছে থাকলো, আইসিআরসি অ্যাজ ইট ইজ থাকলো, প্লাস হচ্ছে আমরা কি লিখবো, প্লাস হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য কালেক্টর অ্যান্ড এমিটার টার্মিনাল, যেটা আমরা ভিসিই লিখলাম। প্লাস আমার পরবর্তী টার্মটা কি ছিল, পরের টার্মটা ছিল আমার আইই ইন্টু আরই, সেটাকে আমরা কি লিখবো, সেটাকে আমরা আইসি ইন্টু আরইও লিখতে পারি, এটাকে আমরা আইসি ইন্টু আরইও লিখতে পারি, যেহেতু আইসি এবং আইই এরা নিয়ারলি ইকুয়াল। তাহলে আমরা এটাকে লিখলাম আইসি ইন্টু আরই। ওভারঅল এই জিনিসটা ইকুয়াল টু কার সঙ্গে আছে না, এই জিনিসটা দেখো, এই জিনিসটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে ভিসিসি, তাহলে আমরা এদিকে লিখবো ইকুয়াল টু ভিসিসি, এখান থেকে আমরা ভিসিসি লিখি। তাহলে আমরা এখান থেকে আইসির একটা এক্সপ্রেশনও পেয়ে যাবো আবার, সেই এক্সপ্রেশনটা কত, আইসি যেটা হলো সেটা হচ্ছে আরসি প্লাস আরই, কমন নিয়ে নিচ্ছি, এইটা ইজ ইকুয়াল টু হয়ে গেল কত না, ভিসিসি মাইনাস ভিসিই, ভিসিসি মাইনাস ভিসিই। অথবা যদি আমরা ভিসিই কে বার করতে চাই আমরা এরকম লিখতে পারি, ভিসিই যেটা আমাদের দরকার, যেটা আমাদের অপারেটিং পয়েন্ট বার করতে গেলে কাজে লাগবে, ভিসিই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা লিখতে পারি ভিসিসি মাইনাস, লেখা যায় তো ভিসিসি মাইনাস আইসি ইন্টু ব্র্যাকেটের মধ্যে আরসি প্লাস আরই, আরসি প্লাস আরই, এটা আমরা পেয়ে গেলাম। এবার এইটা নিয়ে আমাদের দরকার আছে যে ভিসিইটা কত, ভিসিইটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, এবং আমরা অলরেডি এর আগে কিসের ভ্যালু পেয়ে রেখেছি, আমরা অলরেডি কিন্তু আইসির ভ্যালুটাও ডিরাইভ করে রেখেছি, আইসি ইকুয়াল টু আমাদের ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরই, এটা নিয়ারলি আমরা করে রেখেছি। এবার দেখো এই যে অপারেটিং পয়েন্ট যেটা হয়, অপারেটিং পয়েন্ট আমরা কিভাবে পাই, অপারেটিং পয়েন্ট পেতে গেলে আমাদের একদিকে আমাদের কি করতে হয় না, একদিকে হচ্ছে আমাদের ভিসিই থাকে, অন্যদিকে হচ্ছে আমাদের কে থাকে না, অন্যদিকে থাকে আমাদের আইসি, এবং আমাদের যে কার্ভস গুলো আছে যেটা আমাদের আইসির সঙ্গে ভিসির কার্ভস সেটা এরকম থাকে, এবং তার সঙ্গে যে ডিসি লোড লাইন সেটা যে পয়েন্টে কাট করে সেটাকে আমরা বলি তো অপারেটিং পয়েন্ট। এবার এই যে অপারেটিং পয়েন্ট সেটাতে একটা ভ্যালু কিসের ভ্যালু, একটা হচ্ছে আমাদের ভিসির ভ্যালু, আর অন্যটা কিসের ভ্যালু, অন্যটা হচ্ছে আমাদের, এটা সাপোজ একটা ভিসির ভ্যালু যেটা আমরা পেয়েছি, কারণ এটা ভিসিই অ্যাক্সিসের উপরে আছে, আর এটা হলো সাপোজ একটা আইসির ভ্যালু। তার মানে এই যে আমরা বায়াসিং মেথডটা করলাম,
এখান দিয়ে আমরা কি পেলাম, এখান দিয়ে আমরা পেয়ে গেলাম হচ্ছে একটা আমাদের আইসি পেয়ে রেখেছি আমরা। আইসির ভ্যালু আমাদের কত পেয়ে রেখেছি না ভিসিসি ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই হচ্ছে আর ই, ডিভাইডেড বাই হচ্ছে আর ই। এটা আমরা নিয়ারলি ইকুয়াল টু পেয়ে রেখেছি। অন্যদিকে এটা নিয়ারলি ইকুয়াল টু আমরা বলতে পারি আইসি, আর অন্যদিকে আইস ভিসিই যেটা পেলাম, ভিসিই সমান কত না ভিসিই সমান আমাদের হলো, ভিসিই সমান হচ্ছে এর আগে আমরা যেটা ডিরাইভ করলাম, দেখো ভিসিসি মাইনাস আইসি দেখো এখান থেকে ভিসিসি মাইনাস আইসি মাল্টিপ্লাইড বাই কত পেয়েছি না আরসি প্লাস আরই, আরসি আরসি প্লাস আরই, এটা আমরা পেয়েছি। তাহলে এখান থেকে দেখো আমরা যে অপারেটিং পয়েন্টটা পেলাম, ভিসির ভ্যালুটা যেটা পেলাম এইটা, এবং আমরা কালেক্টর কারেন্টের ভ্যালু যেটা পেলাম এইটা, এই দুটোর মধ্যে কোনোটাতেই কিন্তু বিটার কোনো এক্সিস্টেন্স নেই। আফটার অ্যাপ্রক্সিমেশন দুটোর মধ্যে কোনোটাতেই কিন্তু বিটার কোনো এক্সিস্টেন্স থাকবে না, এবং বিটার যদি কোনো এক্সিস্টেন্স না থাকে তার মানে কি এই যে অপারেটিং পয়েন্ট যেটা আছে, অপারেটিং পয়েন্টটা স্টেবল অপারেটিং পয়েন্ট, এটাকে একটা স্টেবিলিটি বজায় রাখা যাবে। তো এইটা হচ্ছে আমাদের সুবিধা যে আমরা এই ধরনের যে বায়াসিং মেথড, সেই বায়াসিং মেথড ব্যবহার করে আমাদের যে অপারেটিং পয়েন্ট সেটাকে আমরা স্টেবল রাখতে পারছি। কিন্তু এখানে কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। তো প্রথমে দেখা যাক সুবিধাটা কি না, in this circuit has a tendency to stabilize the operating point against the changes in the temperature and beta value। ঠিক যদি কোনো বিটার ভ্যালু পরিবর্তিত হয় তাহলেও আইসির কোনো পরিবর্তন নেই, ভিসিইরও কোনো পরিবর্তন নেই। অন্যদিকে টেম্পারেচার চেঞ্জ হলে কি চেঞ্জ হয়, আইসিও অর্থাৎ লিকেজ কারেন্ট যেটা সেটা চেঞ্জ হয়, কিন্তু এখানে লিকেজ কারেন্টও কনসিডার করা হয়নি। তার মানে টেম্পারেচারের জন্য বা বিটার চেঞ্জের জন্য এখানে অপারেটিং পয়েন্টের কোনো চেঞ্জেস হবে না, এটা একটা মেরিট। এবং এটা আমরা কিভাবে পাচ্ছি, এটা করার জন্য আমাদেরকে খালি কেবলমাত্র একখানা এখানে কি করতে হয়েছে, দেখো সার্কিটটাতে কেবলমাত্র আমাদেরকে একখানা রেজিস্টার অ্যাড করতে হয়েছে এক্সট্রা, এই আর ই রেজিস্টারটাকে আমাকে অ্যাড করতে হয়েছে, আর কিছু কিন্তু করতে হয়নি। তার মানে এই একটা মাত্র রেজিস্টার ব্যবহার করেই আমরা একটা স্টেবল অপারেটিং পয়েন্ট পেতে পারছি। কিন্তু ডিমেরিটসও আছে। ডিমেরিটসটা কি না, অ্যাজ দ্য বিটা ভ্যালু ইজ ফিক্সড ফর আ গিভেন ট্রানজিস্টার, দিস রিলেশন ক্যান বি স্যাটিসফাইড either by keeping RE very large or by making RB very low। এর জন্য আমাকে আইদার RE কে খুব বেশি লার্জ করতে হবে অথবা RB কে আমাকে খুব স্মল করতে হবে। কারণ দেখো আমরা যে আইসির ভ্যালুটা এইটা পেয়েছিলাম, তো আইসির ভ্যালু আমরা ফাইনালি এরকমই একটা পেয়েছিলাম, কত না এইরকম, এইটা হচ্ছিল আমাদের আইসির ভ্যালু। এখান থেকে আমরা এইটা কিভাবে পেলাম, এটা আমরা পেলাম যেহেতু আমাদের RE যেটা আছে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে RB বাই বিটার থেকে অনেক বেশি বড়, সেই জন্য আমরা অ্যাপ্রক্সিমেশন করে এটা পেলাম। যদি আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা না করতাম তাহলে কিন্তু এক্সপ্রেশনে বিটাটা থাকতো, তাহলে বিটাটাকে নেগলেক্ট করার জন্য আমাকে এই অ্যাপ্রক্সিমেশনটা করতে হয়েছে RE গ্রেটার দেন RB বাই বিটা। এর মানেটা কি, এর মানে হচ্ছে যে এমিটার সার্কিটে যে রেজিস্টারটা আমরা কানেক্ট করব, অর্থাৎ RE যেটাকে আমরা কানেক্ট করব, তার রেজিস্ট্যান্স যেটা হবে সেটা কি হতে হবে না RB থেকে অনেক বেশি বড় হতে হবে। কারণ এমন তো নয় যে তুমি বিটাটাকে চেঞ্জ করতে পারবে, বিটাটা একটা ট্রানজিস্টরের জন্য ফিক্সড হয়ে গেছে। তার মানে RE যেটা আছে সেটাকেই বেস রেজিস্ট্যান্সের থেকে অনেক বেশি পরিমাণে আমাকে বড় সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই অ্যাপ্রক্সিমেশনটা তবেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এবার যদি RE-র ভ্যালু খুব বেশি লার্জ হয় তখন কি, তখন হচ্ছে কালেক্টর কারেন্টের যে ভ্যালুটা, দেখো কালেক্টর কারেন্টের যে ভ্যালুটা সেটা কত, আর ভিসিসি মাইনাস ভিবিই বাই RE হচ্ছে। এবার RE-র ভ্যালু যদি খুব বেশি লার্জ হয় তাহলে আইসির যে ডিজায়ার্ড ভ্যালু আমরা পেতে চাইছি, একটা অ্যাম্পলিফায়ার সার্কিটে আমরা কালেক্টর কারেন্ট যতটা নির্ধারিত পেতে চাইছি সেটা পেতে গেলে আমাকে কি করতে হবে, এটার ভ্যালু যদি খুব বেশি লার্জ হয় তাহলে এইটাকে যদি আমাকে বেশি ঠিক রাখতে হয় তাহলে আমাকে ভিসিসিটাকে অনেক বেশি বাড়াতে হবে। ভিসিসিটাকেই তো আমার বাড়ানোর অপশন আছে, ভিসিসিটাকে আমাকে অনেক বেশি পরিমাণে তখন বাড়াতে হবে। কিন্তু এবার সেটার জন্য কি দরকার, সেটার জন্য কস্ট লাগবে। কারণ ভিসিসি যদি আমরা অনেক বেশি বাড়াতে চাই তার জন্য অনেক বেশি
মানে পোটেনশিয়াল যুক্ত ব্যাটারি আমাকে কিনতে হবে এবং সেটাকে হ্যান্ডেল করাটাও প্রিকশন নিতে হবে। নির্ধারিত প্রিকশন নিয়েই আমরা ওই ব্যাটারিটাকে ইউজ করতে পারবো। আবার অন্যদিকে আরবির ভ্যালু যদি খুব লো হয় তাহলেও হবে, মানে সেক্ষেত্রে আমার আরইটাকে খুব বাড়ানোর দরকার নেই। আরবি যে জিনিসটা আছে, রেজিস্ট্যান্সটা আছে, সেটাকে যদি খুব বেশি লো করতে হয় তাহলে কি আছে না, এর জন্য আমাদেরকে একটা লো ভোল্টেজ সাপ্লাই লাগবে। যদি আমরা এরকম করি যে এই যে বেস রেজিস্ট্যান্স যেটা আছে, বেস রেজিস্ট্যান্সটাকে আমরা খুব স্মল রেখে দিলাম। বেস রেজিস্ট্যান্স দেখো, এখানে যে বেস রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ আরবি, এই আরবিটাকে খুব বেশি পরিমাণে আমরা কি করলাম না, খুব বেশি পরিমাণে আমরা স্মল একটা রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করে দিলাম। তাহলে তো আমার আরবিটা খুব স্মল হয়ে গেল, তখন আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা করতে পারবো। কিন্তু যখন আমরা আরবিকে খুব স্মল করে দেব তখন কি হবে না, তখন হচ্ছে আমাদের একটা অসুবিধা আছে যে তখন কিন্তু আমাদেরকে লো ভোল্টেজ ব্যাটারি সাপ্লাই ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু বেস কারেন্টটা খুব বেশি বেড়ে যাবে। বেস কারেন্টটা খুব বেড়ে যাবে না যদি আমরা আরবিটাকেও আমরা স্মল করে দিই, অন্যদিকে ভোল্টেজটাকেও যদি আমরা এই ভোল্টেজই রাখি, তাহলে কি হবে, বেস কারেন্টটা অ্যাবনর্মালি বেড়ে যাবে এবং বেস কারেন্ট বেড়ে গেলে আমরা জানি কালেক্টর কারেন্টও বেড়ে যাবে এবং ট্রানজিস্টরটা সেক্ষেত্রে ড্যামেজও হতে পারে। তো যে কারণবশত কি করতে হবে, যদি আমরা আরবির ভ্যালু খুব স্মল নিই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই ভোল্টেজ দিয়ে চলবে না, তখন আমাকে সেপারেট আরেকটা ব্যাটারি সোর্স ইউজ করতে হবে। কিন্তু একটা সার্কিটে আমরা বলেছি দুটো ব্যাটারি যদি আমরা কানেক্ট করি সেক্ষেত্রে সার্কিটটা অনেক বেশি বড় হয়ে যাবে, অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে এবং দুটো ব্যাটারি সোর্সকে একটা বায়াসিং সার্কিটের মধ্যে ব্যবহার করাটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল। ঠিক আছে, ইমপ্র্যাকটিক্যাল। তো এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বা ডিমেরিটস। অন্যদিকে যদি এটা ছাড়াও আরই যে রেজিস্টারটা আছে, সেই আরই রেজিস্টারটা একটা এসি ফিডব্যাক প্রোভাইড করে, যেটা আমরা এসি অ্যানালিসিসের সময় দেখবো। এই এসি রেজিস্ট্যান্স যেটা এসি ফিডব্যাক যখন আমরা পড়বো তখন আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এই যে আরই রেজিস্টার, এটা কিন্তু একটা এসি ফিডব্যাক এখানে ইন্ট্রোডিউস করে, যার জন্য কিন্তু এই যে সার্কিট তার ওভারঅল যে ভোল্টেজ গেইন তার পরিমাণটা কমে যায়। তো এগুলো হচ্ছে সমস্ত ডিসঅ্যাডভান্টেজ, এই সার্কিটটার ডিসঅ্যাডভান্টেজ। এতক্ষণ আমরা কি ধরনের সার্কিট সম্পর্কে আলোচনা করলাম, সার্কিটটার নাম হচ্ছে বেস বায়াসড উইথ এমিটার ফিডব্যাক। ঠিক আছে, বেস বায়াসড, বেসটাকে দেখো বায়াসিং করা আছে উইথ এমিটার ফিডব্যাক, এখানে এমিটারে একটা রেজিস্টার লাগিয়ে আমরা ফিডব্যাক প্রোভাইড করছি। ঠিক আছে, তো এই সার্কিটের কোথায় অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের একটা মাত্র রেজিস্টার ইউজ করেই আমরা অপারেটিং পয়েন্টটাকে স্টেবিলাইজ করতে পারছি। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি আছে না, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে আমাদেরকে অনেক কিছু অ্যাপ্রক্সিমেশন করতে হচ্ছে এবং যে কারণবশত অ্যাপ্রক্সিমেশন করতে গিয়ে আমাদের যে আর ই এটাকে অনেক বেশি বড় করতে হচ্ছে, অথবা আর বি যেটা আছে সেটাকে অনেক বেশি স্মল করতে হচ্ছে। যদি আমরা আর ইটাকে অনেক বেশি বড় করি সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কালেক্টর কারেন্ট পাওয়ার জন্য ভিসিসিটাকে অনেক বেশি বাড়াতে হবে, যেটার জন্য খরচ লাগবে। অন্যদিকে যদি আমরা আরবিটাকে অনেক বেশি স্মল করি তখন কিন্তু এই ভোল্টেজ সোর্স দিয়ে চলবে না, তখন আমাদেরকে সেপারেট আবার একটা ব্যাটারি কানেক্ট করতে হবে, যেটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল। এটা ছাড়াও এই যে আরই এটা হচ্ছে একটা এসি ফিডব্যাক ইন্ট্রোডিউস করে এবং এই এসি ফিডব্যাকের জন্য এই যে সার্কিট, এই ওভারঅল সার্কিটটার যেটা ভোল্টেজ গেন মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, এই যে ভোল্টেজ গেন এটার পরিমাণটা কমে যায়। ঠিক আছে, তো এখন আমরা দ্বিতীয় আমাদের যে বায়াসিং মেথড সেটা সম্পর্কে আলোচনা কমপ্লিট করলাম। এর মধ্যে কারোর কোনো কনফিউশন আছে? ঠিক আছে, তাহলে আমি আমার যে তৃতীয় যে বায়াসিং মেথডটা আছে যেটার নাম হচ্ছে কি না বেস বায়াসড উইথ কালেক্টর ফিডব্যাক, এই মেথডটা সম্পর্কে আমরা আলোচনা করব, বেস বায়াসড উইথ কালেক্টর ফিডব্যাক। তো এখানে দেখো কি হয়েছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে ভিসিসি, এখানে একটা রেজিস্টার আছে আরসি যেটা আমাদের কালেক্টর রেজিস্টার, এবং এখানে যে ফিডব্যাক রেজিস্টার যেটা লাগানো আছে আরএফ যেটাকে নাম দেওয়া হয়েছে ফিডব্যাক রেজিস্টার, বা আরবিও লিখতে পারো এটাকে, কোনো অসুবিধা নেই। সেটাকে কোথায় লাগানো হয়েছে না, সেটাকে হচ্ছে এই যে কালেক্টর রেজিস্টার যেটা আছে তার পরে লাগানো হয়েছে। এর আগে আমরা যে ফিক্সড বায়াস দেখেছিলাম সেখানে এই ফিডব্যাক রেজিস্টারটা কোথায় লেগেছিল, সেটা ভিসিসির সঙ্গে লেগেছিল, কিন্তু এখানে কিন্তু এটা ভিসিসির সঙ্গে লেগে নেই, এটা হচ্ছে আরসির পরে লেগে আছে। ঠিক আছে, এখন এই যে বায়াসিং সার্কিটটা, এই সার্কিটটার নাম দেওয়া হয়েছে কি না বেস বায়াসড উইথ কালেক্টর ফিডব্যাক। এবারে আমরা দেখে নেব এই সার্কিটটা সম্পর্কে একটু সার্কিট ডায়াগ্রামটা আমরা ড্র করব এবং ড্র করে আমরা এর অ্যানালিসিসটা করে নেব।
বেস বায়াসড উইথ কালেক্টর ফিডব্যাক। তো এখানে আমাদের একটা ধরো ব্যাটারি সোর্স আছে ভিসিসি প্লাস ভিসিসি, যেরকমটা আগেই ছিল। সেখান থেকে কি থাকবে না, একটা রেজিস্টার আছে কালেক্টর রেজিস্টার। কালেক্টর রেজিস্টারটা কোথায় লেগে আছে না আমাদের কালেক্টর টার্মিনালে লেগে আছে। কালেক্টর টার্মিনাল, এমিটার টার্মিনাল, এমিটার টার্মিনাল হচ্ছে গ্রাউন্ডেড, আর বেস টার্মিনাল এটা, এটা হলো আমাদের ট্রানজিস্টরটি। এবারে দেখো এই যে আমার কালেক্টর টার্মিনাল এইটা, এই কালেক্টর টার্মিনালের সঙ্গে কিন্তু আমাদের যে বেস রেজিস্টার সেটা কানেক্টেড হয়ে আছে। এখান দিয়ে যে বেসের যে বায়াসিং এর জন্য যে রেজিস্টারটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট এইখানে লেগে আছে। প্রথম যে মেথডটা দেখেছিলে সেখানে এই রেজিস্টারটা কোথায় লেগেছিল, এইখানটায় লেগেছিল, কিন্তু এটা ছিল কোথায় কানেক্টেড ছিল, এটা এইখানে যদি কানেক্টেড হতো তাহলে এটা হয়ে যেত ফিক্সড বায়াস। কিন্তু এটা কিন্তু ফিক্সড বায়াস নয়। এখানে আমরা যে রেজিস্টারটা কানেক্ট করলাম এটাকে যদি আমরা আর এফ নাম দিই, ফিডব্যাক রেজিস্ট্যান্স যেহেতু, তার জন্য এটাকে আমরা আর এফ নাম দিচ্ছি। এটাকে আমরা লাগিয়েছি কোথায় না কালেক্টর টার্মিনাল। এটা হলো আমাদের কালেক্টর টার্মিনাল, এটা আমাদের রেজিস্টার, এটার নাম হলো আর সি। আর এটা হয়ে গেল আমাদের এমিটার টার্মিনাল, এটা আমাদের এমিটার টার্মিনাল, এটা হলো কালেক্টর টার্মিনাল, এবং এইটি হলো বেস টার্মিনাল, এটা হলো বেস টার্মিনাল। এবার এই সার্কিটে কোথায় কত কারেন্ট ফ্লো হচ্ছে বলো। এই সার্কিটের এই যে বেস টার্মিনাল, এখানে কত কারেন্ট ফ্লো করবে, বেস কারেন্ট এদিক দিয়ে। বেস কারেন্টের মান কত হয়, আমরা সাপোজ বেস কারেন্টের মান ধরে নিচ্ছি আরবি, আইবি। আইবি ইজ দ্য বেস কারেন্ট। আচ্ছা, এখান দিয়ে যে কালেক্টর কারেন্টটা আসছে, কালেক্টরের মধ্যে কত কারেন্ট ফ্লো করে, কালেক্টর টার্মিনাল দিয়ে এখানে কত কারেন্ট ফ্লো করবে, সাপোজ এই কারেন্টের মান হচ্ছে আই সি, যেরকম এখানে দেখানো হয়েছে এই কারেন্টের মান হচ্ছে আইসি। তাহলে বলো এই যে কারেন্টটা এটার মান কত হবে, আর এই কারেন্টের মানই বা কত হবে। নিচেরটা তো এই কারেন্টের মান হচ্ছে আইবি প্লাস কত বলো, আইবি প্লাস আইসি, আইবি প্লাস আইসি। এটা হচ্ছে এই রেজিস্টার যেটা আছে আরসি, তার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে তার মান আইবি প্লাস আইসি। কারণ এখান দিয়ে আইবি চলে যাচ্ছে আর এখান দিয়ে আইসি আসছে, তাহলে দুটো কারেন্টের সমষ্টি হচ্ছে আইবি প্লাস আইসি, সেটা হচ্ছে এই রেজিস্টারের মধ্যে দিয়ে আসবে। আর এখান দিয়ে যে কারেন্ট এটার মান হচ্ছে কত, আইই, এই কারেন্টের মান হচ্ছে আইই। আচ্ছা, এইবারে আমরা কি করব, নেক্সট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, কেভিএল আমরা যে অ্যাপ্লাই করব, এখানে আমরা ধরো কেভিএল অ্যাপ্লাই করে দিই। কোন লুপে অ্যাপ্লাই করব না, প্রথমে আমরা এই যে বেস আছে, বেস এমিটার যে লুপ, সেই লুপের মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে আমরা এটাকে আরেকবার রিড্র করে নিই। রিড্র আমরা কিভাবে করি, রিড্র করার জন্য আমাদের উপায় হচ্ছে এই যে লুপটা আছে, এই যে লুপটা, এই লুপটাকে আমরা একটু ভালো করে এঁকে নিই। তাহলে আমাদের প্রথমে কে লেগে আছে, প্রথমে একটা ভিসিসি ব্যাটারি আছে, একটা ভিসিসি ব্যাটারি। এটা আমি কিন্তু তোমাদের সিম্পলিফিকেশনের জন্য এক্সপ্লেন করছি, তোমরা চাইলে এই সার্কিট থেকে ডাইরেক্ট তোমরা কেভিএলটা লিখতে পারলে লিখে দিতে পারো। আমি এটা সিম্পলিসিটির জন্য এটাকে একটু রিড্র করে এক্সপ্লেন করছি। এটা হলো ভিসিসি ব্যাটারি। ভিসিসি ব্যাটারি প্রথমে কার সঙ্গে লেগে আছে বলো, ভিসিসি ব্যাটারি কার সঙ্গে লেগে আছে না আরসির সঙ্গে লেগে আছে। তাহলে আরসি, এটা হলো আমাদের আরসি, এটা হয়ে গেল আমাদের আরসি। নেক্সট আরসির পরে এটা কোথায় লেগে আছে, এই টার্মিনাল। আচ্ছা, আরসির পরে এটা কোথায় লেগেছে না আরএফ। আরসির পরে হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু দুটো লুপ আছে, তার মানে তোমাকে কিন্তু দুটোই এখানে শো করা উচিত। তার মানে এখানে হচ্ছে ব্যাপারটা সিম্পলি ওইটাই, ওই সার্কিটটাকেই হলো, কেবলমাত্র আমরা একটা ব্যাটারিকে এখানে শো করতে পারছি, আর কিছুই কিন্তু হচ্ছে না। সিম্পলিফাইড ওয়েতেও ব্যাপারটা এরকমই থাকছে। এখান দিয়ে একটা ফিডব্যাক রেজিস্টার আছে, ফিডব্যাক রেজিস্টারের মান কত, এটা ফিডব্যাক রেজিস্টার যার মান হচ্ছে কত আরএফ, যার মান হচ্ছে আরএফ। এটা হয়ে গেল আমাদের এমিটার টার্মিনাল হুইচ ইজ গ্রাউন্ডেড। এটা হয়ে গেল আমাদের সেই ট্রানজিস্টরটা। ঠিক আছে, এখানে ভিসিসি ব্যাটারি আছে, ভিসিসি ব্যাটারির এখান দিয়ে এটা হয়ে গেল আরসি কারেন্ট, আরসির মধ্যে যাচ্ছে। আরসির পরে এটা হচ্ছে আমাদের কালেক্টর টার্মিনাল, সেখানে গিয়ে দুটো ভাগে ভেঙে যাচ্ছে। এইটুকু ভাগের মধ্যে দিয়ে যে কারেন্ট আসছে এই কারেন্টের নাম হচ্ছে কত আইসি কারেন্ট। অন্যদিকে এইটুকু ভাগের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার নাম হচ্ছে কত আইবি কারেন্ট। তাহলে এই যে উপরের অংশটা, এখান দিয়ে যে কারেন্টটা আসছে তার মান কত হচ্ছে না আইবি প্লাস আইসি, আইবি প্লাস আইসি। এবারে আমরা কি অ্যাপ্লাই করব না কেভিএল অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব,
এইখান দিয়ে আসবো, এইখান দিয়ে এসে এই লুপ হয়ে স্যার এসে, এটা আর বলুন না। হ্যাঁ বলো বলো স্যার এটা আরেকবার কি বল। বলুন, ওই আইপি দেখো এই যে খোলাটা কি সার্কিট, ওইটা এই একটু আরেকবার বলুন তো। কোন জায়গাটা, এই জায়গাটা তো ঠিক আছে আমি বলছি। দেখো এই যে আমি আগের সার্কিট যেটা এটা এঁকেছি না, এটাকে এখানে আঁকলাম, খালি কিছুই করিনি, মানে এটাতে করারও কিছু নেই, খালি ব্যাপার হচ্ছে আমরা এই যে ভিসিসি একটা দাগ দিয়ে দেখিয়েছি, আমি সিম্পলিসিটির জন্য এই দাগটাকে আমি দেখালাম একটা ব্যাটারি হিসাবে, জাস্ট যাতে তোমাদের বুঝতে মানে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা ভিসিসিটাকে একটা দাগের পরিবর্তে একটা ব্যাটারি দিয়ে দেখালাম। তাহলে দেখো লুপটা এখান থেকে শুরু হলো, এই আরসির মধ্যে দিয়ে এলো, আরসির পরে ফিডব্যাক রেজিস্টার আরএফ এর মধ্যে দিয়ে এলো, তারপরে বেস আর এমিটার, বেস এমিটারের মধ্যে একটা লুপ তৈরি হলো ভিবিই, যেটা এইটুকুর মধ্যে যে ভোল্টেজ ড্রপ যেটা হবে ভিবিই এটুকুর মধ্যে দিয়ে আবার গ্রাউন্ড। তার মানে এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড যদি আমরা সেম ধরে নিই তাহলে এটা একটা লুপ হয়ে গেল না। এই হলুদ রং দিয়ে যেটা আমি দেখিয়েছি, এখান দিয়ে এলো কারেন্ট, এদিক দিয়ে আরসি, আরসির পরে আরএফ, আরএফ এর পরে ভিবিই, সেখান থেকে গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে এই যে গ্রাউন্ড আর এই যে গ্রাউন্ড, এই দুটো হচ্ছে যদি কানেক্টেড ধরে নিই আমরা, তাহলে কি হচ্ছে একটা কারেন্টটা একটা কমপ্লিট লুপ পেয়ে যাচ্ছে। এবারে আমরা কেভিএলটাকে অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই কিভাবে করব না, আমরা কেভিএল এর ইকুয়েশনটা লিখব। প্রথমে আমরা এই আরসি রেজিস্টারের মধ্যে ড্রপ কত হয়েছে বলো, এটা হচ্ছে প্লাস আর নিচের দিকটা মাইনাস আমরা ধরে নিলাম, তাহলে এর মধ্যে ড্রপ কত না আরসি গণিত এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে বলো, আরসি গণিত এর মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে আইবি প্লাস আইসি, এই কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। এটা হলো আমার কালেক্টরের যে এখানে রেজিস্টারটা লেগে আছে তার মধ্যেকার ড্রপ। আচ্ছা এবার হচ্ছে এই যে ফরওয়ার্ড ফিডব্যাক রেজিস্ট্যান্স যেটা এইটা, এই ফিডব্যাক রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও তো কারেন্ট ফ্লো হচ্ছে। কত কারেন্ট ফ্লো হচ্ছে, আইবি কারেন্ট ফ্লো হচ্ছে। তার উপরের দিকটা আমরা ধরলাম প্লাস, নিচের দিকটা হলো মাইনাস, ভোল্টেজ ড্রপ হচ্ছে এর মধ্যে। কত ড্রপ হচ্ছে বলো, ফিডব্যাক রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স কত, আরএফ, ফিডব্যাক রেজিস্টারের রেজিস্ট্যান্স হলো আরএফ, গণিত এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আইবি কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, আইবি কারেন্ট, এটা একটা কারেন্ট হলো। প্লাস কি এই যে বেস আর এমিটার, এই যে বেস আর এমিটার এদের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ আছে, তো ভোল্টেজ ড্রপের মান কত, প্লাস হচ্ছে ভি বিই, এটা হলো বেস আর এমিটারের মধ্যেকার ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, এটা হলো বেস আর এমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ, সেইটা নিয়ে সেটা আমাদের সমস্ত ড্রপ গুলোকে দেখালাম। আর ভোল্টেজ গেইন কোথায় হয়েছে, এইটার মধ্যে, এই ভিসিসি। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখবো, ইকুয়াল টু আমরা লিখলাম হচ্ছে ভিসিসি। এটাই হয়ে গেল আমাদের যে লুপ, সেই লুপের মধ্যে আমরা যে কেভিএল, সেই কেভিএল অ্যাপ্লাই করে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করবো এখানে। সেই ট্রিকটা হচ্ছে আমরা এর আগের দিন স্টেবিলিটি ফ্যাক্টর সম্পর্কে পড়েছি। তো স্টেবিলিটি ফ্যাক্টরের মান কত হয়, স্টেবিলিটি ফ্যাক্টরের মান আমরা আগের দিনই দেখেছি, এটা হচ্ছে কত না, এটার এক্সপ্রেশন দেখে নেবে, আগের দিনের ডিরাইভ করা আছে, 1 প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস বিটা ইন্টু কত না ডিআইবি বাই ডিআইসি, ডিআইবি সরি ডিআইবি ডিভাইডেড বাই হচ্ছে কত না ডিআইসি। এটা হয়ে গেল আমাদের কিসের মান, এটা হলো স্টেবিলিটি ফ্যাক্টরের মান, এটা আমরা আগের দিন ডিরাইভ করে দেখেছি। ঠিক আছে, এবার আমরা একটা এখানে এই ট্রিকটাকে অ্যাপ্লাই করব। এই যে ইকুয়েশন আমরা পেয়েছি, এই ইকুয়েশন থেকে আমরা ডিআইবি বাই ডিআইসি এদের মধ্যে একটা রিলেশন বার করে নেব। কিভাবে সেটা বার করব, তো প্রথমে যে আইবি যুক্ত টার্মগুলো আছে, আইবি যুক্ত টার্মগুলোকে আমরা একসঙ্গে লিখে নিই। আইবি যুক্ত টার্ম কি আছে, এখানে আইসি সরি আরসি ইন্টু আইবি একটা টার্ম আছে, আর এখানে আরএফ ইন্টু আইবি একটা টার্ম আছে। ঠিক আছে, তাহলে আমরা ওই দুটোকে কাছাকাছি লিখবো। আমরা এই পাতায় লিখি, এখানে কি লিখবো, প্রথমে আমার কে আছে আর, এটা কত, এটা হলো আরসি আর ওটা হলো আরএফ, আরসি প্লাস আরএফ, দুটোকে আমরা কমন নিলাম। কেন কমন নিলাম, কারণ দুটোতেই আমার কে গুণ আছে, গুণ আছে হচ্ছে আইবি। তাহলে আইসি প্লাস আরএফ সরি আরসি প্লাস আরএফ গণিত হচ্ছে আর আইবি, প্লাস আইসি যুক্ত টার্ম যেটা আছে, আইসি যুক্ত টার্ম কে আছে আরসি ইন্টু আইসি, আরসি ইন্টু আইসি, সেটাকে আমরা লিখলাম এখানে আরসি ইন্টু আইসি, এটা আমরা লিখলাম। আচ্ছা এবারে কি হবে, এটা ইজিক্যাল টু হয়ে যাবে, এই দিকে নিয়ে চলে আসবো, বাকি যে টার্মগুলোতে নেই সেদিকে আমরা নিয়ে চলে এলাম, কত না ভিসিসি মাইনাস ভিবিই, আমরা এরকম লিখতে পারি। তো আমরা ভিসিসিটা তো এদিকেই ছিল, আমরা ভিবিইটাকে ওইদিকে নিয়ে চলে এলাম। আচ্ছা ভিসিই মাইনাস সরি ভিসিসি, ভিসিসি মাইনাস ভিবিই।
এবারে আমরা কি করব না, এবারে আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েট করব বোথ সাইড উইথ রেসপেক্ট টু আইসি। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু আইসি। differentiating both sides with respect to কত না আইসি। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আর সি প্লাস আর এফ, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এই যে টার্মটা আছে এই টার্মটা তো কনস্ট্যান্ট, তাহলে ওটা তো আমরা কিছু করব না, ওটাকে অ্যাজ ইট ইজ রাখবো। আর সি প্লাস আর এফ প্লাস হচ্ছে কত, আর সি প্লাস আর এফ এটা হলো কনস্ট্যান্ট টার্ম ইনটু এই যে আইবি, সেটাকে যদি আমরা আইসি রেসপেক্টে ডেরিভেটিভ করি কি পাবো, ডিআইবি ডিভাইডেড বাই ডিআইসি, এটাই তো পাবো, ডিআইবি ডিভাইডেড বাই ডিআইসি এটাই পাবো। আচ্ছা, প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে আরসি যেটা আছে, আরসিটা তো কনস্ট্যান্ট, তাহলে আরসিটা অ্যাজ ইট ইজ থাকবে, আরসিটা হচ্ছে অ্যাজ ইট ইজ থাকবে ইনটু ডিআইসি বাই ডিআইসি, ডিআইসি বাই ডিআইসি মানে কত, 1ই হবে, তাহলে ওটাকে আমরা ডেরিভেটিভের ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1 ইনটু। আচ্ছা, এইদিকে কে আছে আমার, এইদিকে দেখো ভিসিসি এটা একটা কনস্ট্যান্ট, আর ভিবিই এটাও হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে তাকে যদি আমরা আইসির সাপেক্ষে ডেরিভেটিভ করি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ সমান 0, ঠিক আছে, তার মানে রাইট সাইডে আমরা 0 পেয়ে গেলাম। এবার আমাদের উদ্দেশ্যটা কি, ডিআইবি বাই ডিআইসি বার করা, আমরা জাস্ট আরসি প্লাস আরএফ ইনটু ডিআইবি বাই ডিআইসি, এই যে জিনিসটা আমরা এই আরসি যে জিনিসটা আছে এটাকে আমরা ডান দিকে শিফট করিয়ে দেবো, তাহলে কি হবে এখানে আরসি প্লাস আরএফ, আরসি প্লাস আরএফ গুণিত ডিআইবি বাই ডিআইসি ইকুয়াল টু কত হবে, মাইনাস আরসি হবে, মাইনাস আরসি, আরসিটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে ডিআইবি বাই ডিআইসি সমান কত লিখতে পারি, এটা থেকে লিখতে পারি আমরা ডিআইবি বাই ডিআইসি ডিআইবি বাই ডিআইসি সমান আমরা কত লিখতে পারি, সমান হচ্ছে দেখো মাইনাস আরসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরএফ, এটাই হবে মাইনাস আরসি ডিভাইডেড বাই কত আরসি প্লাস আরএফ, প্লাস হচ্ছে আরসি প্লাস আরএফ, এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে ডিআইবি বাই ডিআইসি, ঠিক আছে। তাহলে এবার বলো, তাহলে স্টেবিলিটি ফ্যাক্টরের মান কত হবে, স্টেবিলিটি ফ্যাক্টর এস ইকুয়াল টু আমরা কি জানি, এস ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 1 প্লাস বিটা ডিভাইডেড বাই কত না 1 মাইনাস বিটা ইন্টু ডিআইবি বাই ডিআইসি, হয়তো এবার এই যে ডিআইবি বাই ডিআইসি এর ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেছি, মাইনাস আরসি ডিভাইডেড বাই আরসি প্লাস আর, তাহলে আমরা ওটাকেই সাবস্টিটিউট করে দিই, আর এখানে যেহেতু আগে মাইনাস ছিল, এই মাইনাস আর এই মাইনাস অ্যাবজর্ব হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এটা প্লাস বিটা ইন্টু কত হয়ে যাবে আরসি ডিভাইডেড বাই আরসি প্লাস আর এফ, আরসি প্লাস আর এফ, এটা হয়ে গেল কিসের এক্সপ্রেশন, এটা হয়ে গেল আমাদের যে স্টেবিলিটি ফ্যাক্টর, এই স্টেবিলিটি ফ্যাক্টরের এক্সপ্রেশন, ঠিক আছে, মানে 1 প্লাস বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা আরসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরএফ। তাহলে এই যে জিনিসটা নিচের যে ডিনোমিনেটরের অংশটা, ডিনোমিনেটরে কে আছে 1 প্লাস বিটা ইন্টু আরসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরএফ, ঠিক আছে, এটা তো আছে। এবার দেখো বিটার ভ্যালু কত হয়, বিটার ভ্যালু জেনারেলি মাচ গ্রেটার দেন 1 হয়, মাচ গ্রেটার দেন 1 মানে জেনারেলি এর ভ্যালু 100 200 এরকম রেঞ্জের থাকে, ঠিক আছে। এবার তাই যদি হয় তার মানে 1 প্লাস বিটা নিচের যে কোয়ান্টিটিটা তার সঙ্গে যতই আরসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরএফ এই কোয়ান্টিটিটা গুণ হয়ে থাকুক, এর ভ্যালু কি হবে, একের থেকে তো অনেকটাই বেশি হবে, দ্য ভ্যালু অন দ্য ডিনোমিনেটর উইল বি মাচ গ্রেটার দেন 1, আর উপরে কে আছে 1 প্লাস বিটা আছে, তাহলে 1 প্লাস বিটাকে যদি আমরা একের থেকে একটা বেশি বড় জিনিস দিয়ে ভাগ করি, তাহলে তার যে ভ্যালুটা আমরা ফাইনালি পাবো তার ভ্যালু নিশ্চয়ই 1 প্লাস বিটার থেকে ছোটই হবে,
তার মানে ইট মাস্ট বি, যার ভ্যালুটা আমরা পাবো, আমরা লিখতে পারি তো এই যে ভ্যালুটা আমরা পাবো দ্যাট মাস্ট বি মাচ মাচ লেস দ্যান 1 প্লাস বিটা। 1 প্লাস বিটার থেকে তো অনেক বেশি স্মলই হবে যে ভ্যালুটা আমরা স্টেবিলিটি ফ্যাক্টরের জন্য পাবো। তাহলে আমরা বলতে পারি, আমরা এর আগে যে ফিক্সড যে আমরা বায়াস রেজিস্টার দেখেছিলাম, ফিক্সড বায়াস, সেখানে আমরা স্টেবিলিটি ফ্যাক্টর কত পেয়েছিলাম? স্টেবিলিটি ফ্যাক্টর আমরা পেয়েছিলাম 1 প্লাস বিটা। আগের দিনের আলোচনাটাই দেখবে যে আমরা স্টেবিলিটি ফ্যাক্টর সমান পেয়েছিলাম 1 প্লাস বিটা ইন কেস অফ এ ফিক্সড বায়াস রেজিস্টার। সেখানে আমাদের সার্কিটটা কেমন ছিল না, সার্কিটটাতে এই সেম সার্কিট ছিল, খালি এই রেজিস্ট্যান্স যেটা আর এফ যেটা সেটা এইখানে কানেক্ট না হয়ে এইখানে কানেক্ট হয়েছিল, বাকি কিন্তু সার্কিট সেম। তার মানে সেম সার্কিটই আমরা ইউজ করছি, কিন্তু সেম সার্কিট ইউজ করেও কিন্তু আমরা কি পাচ্ছি এখানে, আমরা কিন্তু এখানে বেটার স্টেবিলিটি পাচ্ছি। আগের ক্ষেত্রে স্টেবিলিটি আমাদের ছিল 1 প্লাস বিটা, যেটা এখানে স্টেবিলিটিটা আমরা পেলাম দ্যাট ইজ লেস দ্যান, মাচ মাচ লেস দ্যান 1 প্লাস বিটা। দ্যাট মিনস কি, যত স্টেবিলিটি ফ্যাক্টরের মানটা ছোট হবে তত কি হবে, সার্কিটটা তত বেশি স্টেবল হবে, মানে অপারেটিং পয়েন্ট যেটা আছে অপারেটিং পয়েন্টটা অনেক বেশি স্টেবল হবে। তার মানে বেটার থার্মাল স্টেবিলিটি আমরা এই সার্কিটে পেয়ে যাব। তো যে কারণে এখানে স্টেবিলিটি ফ্যাক্টরের মানটা অনেক বেশি বেশি মানে অনেক বেশি বেটার। ঠিক আছে, এবার এই সার্কিটের মেরিটস কি আছে? মেরিটস হচ্ছে ইট ইজ এ সিম্পল মেথড অ্যাজ ইট রিকোয়ার্স অনলি ওয়ান রেজিস্টার। এখানে আর এফ লেখা দেওয়া ভালো, এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্টার, আমরা আর এফ লিখেছি, তো তার জন্য এখানে আমরা বলতে পারি যে এই সার্কিটটা হলো একটা সিম্পল সার্কিট, বিকজ আমরা এখানে কেবলমাত্র একটা মাত্র রেজিস্টার ইউজ করছি, যেটার নাম হচ্ছে ফিডব্যাক রেজিস্টার আর এফ। আমরা আর এফ লিখি। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে সার্কিট, ইট প্রোভাইড সাম স্টেবিলাইজেশন অফ দ্য অপারেটিং পয়েন্ট অ্যাজ ডিসকাসড বিলো। নিচে যেভাবে ডিসক্রাইব করা হয়েছে সেইভাবে একটা স্টেবিলাইজেশন প্রোভাইড করে। তো সেই স্টেবিলাইজেশনটা কি রকম একটু দেখে নেওয়া যায়। এখানে কি বলেছে, ভিসিই ইকুয়াল টু হচ্ছে ভিবিই প্লাস ভিসিবি। এটা তো আমরা বলতে পারি যে কোনো ট্রানজিস্টারেরই, ধরো এই যে ট্রানজিস্টারটা আমরা এখানে দেখিয়েছি, এই ট্রানজিস্টারটা এর মধ্যে এইখান থেকে এইটুকুর মধ্যে যে ভোল্টেজ ড্রপ, এইটাকে আমরা কত বলবো, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভিসিই, তাই তো? এটা হলো কালেক্টর আর এমিটার টার্মিনালের মধ্যেকার ভোল্টেজ ড্রপ। তার মধ্যে এইখান থেকে এইটুকু অংশের মধ্যে যে ভোল্টেজ ড্রপ, এটার মান কত? এইটুকু অংশের ভোল্টেজ ড্রপের মান হচ্ছে কালেক্টর আর বেসের মধ্যেকার ভোল্টেজ ড্রপ, ওইটা মানে হচ্ছে ভিসিবি। অন্যদিকে এই যে বেস আর এমিটারের মধ্যেকার যে ভোল্টেজ ড্রপ এখান থেকে এইটুকু, এটাকে আমরা কত বলতে পারি, ভিবিই। এটাকে আমরা বলতে পারি ভিবিই। তাহলে দেখো, আমরা যে কালেক্টর আর এমিটারের মধ্যেকার যে ভোল্টেজ ড্রপ, মানে এই, আমরা যদি এটাকে আরেকবার রিড্র করি ভালো করে, সার্কিটটা না, ট্রানজিস্টারের ছবিটাকেই খালি আমি যদি বড় করে দেখাই, একটা ট্রানজিস্টার ধরো এরকম আছে, তার এটা হলো কালেক্টর টার্মিনাল, এটা হলো এমিটার টার্মিনাল, আর এটা হলো বেস টার্মিনাল। এটা হলো সেই ট্রানজিস্টারটা, বেস টার্মিনাল। আচ্ছা, এইবার দেখো এই ট্রানজিস্টারের ক্ষেত্রে এইটা হলো কালেক্টর আর এমিটারের মধ্যেকার ভোল্টেজ ড্রপ, এটার মান কত? এটার মান হচ্ছে ভিসিই। এটা আমরা এরকম বললাম, ধরলাম এদিকটা প্লাস এদিকটা মাইনাস, আর এইখান থেকে এইটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপ এটা কত? এটা হচ্ছে আমাদের ভিসিবি, কালেক্টর টু বেসের মধ্যেকার ভোল্টেজ ড্রপ। আমরা ধরলাম এদিকটা প্লাস, এটা মাইনাস ধরলাম, মানে কালেক্টরের সাপেক্ষে বেসের বায়াসিং তো কমই থাকে। নেক্সট হচ্ছে কি, এইখান থেকে এইটুকুর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ আছে, এই ভোল্টেজ ড্রপটা কত? এটা হলো সাপোজ ভিবিই। তাহলে এই যে ট্রানজিস্টার, তার মধ্যে যদি আমরা কেভিএল লাগাই তাহলে আমরা বলতে পারি তো কেভিএল, বা আমরা যদি ভোল্টেজ ইকুয়েট করি দুদিককার, মানে এই দিকের ভোল্টেজ ইকুয়াল টু কত, ভিসি, আর এখানে কেভিএল অ্যাপ্লাই করে ভোল্টেজ কত হচ্ছে, ভিসিবি প্লাস কত, ভিবিই। তাহলে ভিসিবি প্লাস ভিবিই, এই যে ভোল্টেজ ড্রপ যেটা আমরা পাচ্ছি, এই ভোল্টেজ ড্রপটা কার সঙ্গে সমান? এটা হচ্ছে কালেক্টর আর এমিটারের মধ্যেকার যে ভোল্টেজ ড্রপ আমরা এইদিকে পাচ্ছি তার সঙ্গে সমান, মানে ভিসিবি প্লাস ভিবিই দ্যাট ইজ ইকুয়াল টু কত, ভিসিই। এটা আমরা একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে এই কথাটা আমরা বলতেই পারি, ঠিক আছে? তো সেটা এখানে লিখেছে ভিসিই ইজ ইকুয়াল টু ভিবিই প্লাস ভিসিবি। এবার সাপোজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস, মনে করো যে টেম্পারেচার বেড়ে গেল, দিস উইল ইনক্রিজ দ্য কালেক্টর লিকেজ কারেন্ট অ্যান্ড হেন্স দ্য টোটাল কালেক্টর কারেন্ট। মানে এই যে টেম্পারেচার যদি বাড়ে, লিকেজ কারেন্ট বাড়বে। লিকেজ কারেন্ট মানে কি, আইসিও। লিকেজ কারেন্টকে আমরা ডিনোট করি কি দিয়ে, আইসিও দিয়ে। এবং আমরা এখানে এক্সপ্রেশনটা কি জানি,
আমাদের যে কালেক্টর কারেন্টের এক্সপ্রেশনে আমরা জানি আইসি ইকুয়াল টু হচ্ছে কত, যদি আমরা লিকেজ কারেন্টকে ধরি তাহলে, যদি ইগনোর করি তাহলে কিছু নেই, তাহলে আইসি ইকুয়াল টু বিটা আইবি হবে। যদি আমরা লিকেজ কারেন্টকে ধরতে চাই তাহলে 1 প্লাস বিটা ইন্টু 1 প্লাস বিটা, মানে বিটা আইবি ইন্টু 1 বিটা আইবি প্লাস 1 প্লাস বিটা ইন্টু আইসিও, এটা হবে আমাদের টোটাল কালেক্টর কারেন্ট। ঠিক আছে, এবার যদি মনে করো টেম্পারেচার বাড়ে, ইফ টেম্পারেচার টি ইনক্রিজেস দেন হোয়াট হ্যাপেন্স, আইসিও ইনক্রিজেস, মানে কালেক্টর লিকেজ কারেন্ট ইনক্রিজেস। তাহলে এই যে 1 প্লাস বিটা ইন্টু আইসিও, এই কোয়ান্টিটিটা ইনক্রিজ করবে। এই কোয়ান্টিটি ইনক্রিজ করলে কি হবে না, আইসিটা বেড়ে যাবে। আইসি বেড়ে যাবে, তো এটা এখানে লিখেছে increases the collector current, but as soon as the collector current increases, the VCE decreases due to greater voltage drop across RF. কি হবে না, যখনই আমার কালেক্টর কারেন্টটা বেড়ে যাবে তখন কিন্তু ভিসিইটা কমে যাবে। ভিসিইটা কেন কমবে, কারণ হচ্ছে গ্রেটার ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আরএফ। না অ্যাকচুয়ালি দেখো এইখানে আমাদের যে কালেক্টর কারেন্টের, যদি আমরা এই লুপটাকে ভাবি, কালেক্টর থেকে শুরু করে এই দিককার যে লুপটা আছে, যদি আমরা এই আউটার লুপটাকে ভাবি, তাহলে আমরা কি বলতে পারি, আউটার লুপ থেকে ভিসিসি ইজ ইকুয়াল টু হচ্ছে কত না, আইবি প্লাস আইসি মাল্টিপ্লাইড বাই আরসি প্লাস ভিসিই। এটা আমরা বলতে পারি, তো এই ইকুয়েশনটা আমরা এখানে লিখে ফেলি। এটা হলো আমাদের ইকুয়েশন, না ভিসিসি ইজ ইকুয়াল টু হচ্ছে কত না, ভিসিসি ইজ ইকুয়াল টু হচ্ছে আইবি প্লাস হচ্ছে আইসি, আইবি প্লাস আইসি মাল্টিপ্লাইড বাই কত না, মাল্টিপ্লাইড বাই হচ্ছে আরসি প্লাস হচ্ছে ভিসিই। এবার কোনো কারণবশত যদি আইসিটা বেড়ে যায় তাহলে কি হবে, আইসি বেড়ে যাওয়া মানে এটা বেড়ে যাওয়া, কিন্তু ভিসিসি তো কনস্ট্যান্ট, ভিসিসি তো কনস্ট্যান্ট। তাহলে কি হবে, যদি আইসি বেড়ে যায়, এই কোয়ান্টিটিটা যেহেতু সেম, তাহলে আলটিমেটলি আমার কমার মতো কে আছে, এই ভিসিইটাই আমার কি হবে না, ভিসিইটা কমে যাবে। এবং ভিসিইটা কিভাবে কমবে, ভিসিইটা কমবে হচ্ছে ভোল্টেজ ড্রপ কোথায় হবে, আরএফ এর মধ্যে। তার মানে আলটিমেটলি আমার যে ভিসিবি যেটা আছে, ভিসিবিটা কমে যাবে, দ্যাট ইজ লেসার ভোল্টেজ ইজ অ্যাভেলেবল অ্যাক্রস আরএফ। ভিসিই সমান আমরা এর আগে কি দেখেছি, ভিসিই সমান আমরা দেখেছি হচ্ছে, ভিসিই সমান আমরা দেখেছি হচ্ছে ভিসিবি প্লাস ভিবিই। এবার যদি ভিসিইটার ভ্যালু ডাউন হয়ে যায়, মানে ভিসির ভ্যালু যদি কমে যায়, তাহলে কে কমবে, ভিবিই তো অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। ভিবিই যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কমবার মতো একজনই আছে, ভিসিবি। ভিসিবিটা আমার আলটিমেটলি তাহলে কমে যাবে। এবার এই ভিসিবি এই কোয়ান্টিটিটার ভ্যালু যদি কমে যায়, ভিসিবি মানে আমরা কি বলতে পারি, ভিসিবি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই সার্কিটে দেখো, ভিসিবি মানে হচ্ছে এই যে কালেক্টর টার্মিনাল আর এই বেস টার্মিনাল তাদের মধ্যেকার ভোল্টেজ। এবার এই ভিসিবি যদি কমে, তাহলে এইখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এটাকে আমরা বলতে পারি তো আইবি ইন্টু আরএফ, বেস কারেন্ট যেটা যাচ্ছে আইবি ইন্টু ফিডব্যাক রেজিস্ট্যান্স আরএফ, দ্যাট ইজ ইকুয়াল টু কত, দ্যাট ইজ ইকুয়াল টু কিসের জন্য যাচ্ছে, ভিসিবির জন্যই তো যাচ্ছে, কালেক্টর এবং বেসের মধ্যেকার যে ভোল্টেজ ড্রপ তার জন্যই তো এই কারেন্টটা যাচ্ছে। সে কারণে আমরা এটা বলতে পারি আইবি ইন্টু আরএফ ইজ ইকুয়াল টু ভিসিবি, এটা আমরা জানি। এবার আমরা দেখতে পেলাম ভিসিই কমে গেছে, ভিসিই কমে গেছে। ভিসিই কমে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের ভিবিইটা অলমোস্ট কনস্ট্যান্ট যেহেতু, তাহলে ভিসিবিটা কমে গেছে, মানে ভিসিবিটা আমাদের কমে গেছে। এবার যদি ভিসিবি কমে যায়, তাহলে আরএফটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি কে কমবে, আইবি কমে যাবে। ঠিক আছে, আইবিটা যদি কমে যায় তাহলে আমাদের কি হবে, আমরা জানি যে কালেক্টর কারেন্টের যে ভ্যালু, কালেক্টর কারেন্টের ভ্যালু সমান কত, কালেক্টর কারেন্টের ভ্যালু হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি প্লাস 1 প্লাস বিটা ইন্টু আইসিও। ঠিক আছে, এবার আমাদের কি হয়েছে না, আইবি যে জিনিসটা, আইবির ভ্যালুটা কমে গেছে। আইবির ভ্যালু কমে গেলে আবার আইসির ভ্যালুটা কমে যাবে, এবং আইসির ভ্যালু যেই না কমবে অমনি কি হবে না, আমাদের যে যে ঘটনাটা ঘটেছিল টেম্পারেচার বৃদ্ধির জন্য যে অপারেটিং পয়েন্টটা শিফট হয়ে যেত, সেটা কিন্তু আর ঘটলো না। মানে আইসির বেড়ে যাওয়া যে ঘটনাটা, সেটা কিন্তু আর হলো না। কেন হলো না, কারণ আইবিটা নিজে কমে গেল। তার মানে এই যে সার্কিট, এটা কিন্তু এইভাবে একটা বেটার স্টেবিলাইজেশন প্রোভাইড করলো। আদারওয়াইজ যদি স্টেবিলাইজেশন প্রোভাইড না করতো, তাহলে কিন্তু ট্রানজিস্টরটা থার্মাল রানঅ্যাওয়ে হয়ে যেতে পারত। ঠিক আছে, তো সেটাই এখানে বলেছে, মানে অ্যাজ সুন অ্যাজ দ্য কালেক্টর কারেন্ট ইনক্রিজেস, ভিসিই ডিক্রিজেস, ভিসিই ডিক্রিজেস ডিউ টু গ্রেটার ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আরসি। অ্যাকচুয়ালি এটা ঠিক আছে, কারণ হচ্ছে আরসির অ্যাক্রসে গ্রেটার ভোল্টেজ ড্রপ হবে, সেই কারণে আলটিমেটলি এই ভিসিইটা ডিক্রিজ করবে।
ঠিক আছে, আরসি মানে কোনটা না, এই ছবিতে দেখে নাও একবার, আরসি মানে হচ্ছে এইটা, এটার মধ্যে বেশি ভোল্টেজ ড্রপ হবে বলে কি হবে, আলটিমেটলি ভিসিটা ডিক্রিজ করবে। ভিসিটা ডিক্রিজ করলে কি হবে, আলটিমেটলি ভিসিবিটা ডিক্রিজ করবে, এবং ভিসি ডিক্রিজ করলে লেসার ভোল্টেজ অ্যাভেলেবল অ্যাক্রস আরএফ হবে, আরএফ এর অ্যাক্রসে বেশি ভোল্টেজ পাওয়া যাবে না, তার জন্য বেস কারেন্ট আইবিটা কমে যাবে, এবং আইবি যেই কমবে কালেক্টর কারেন্ট তার অরিজিনাল ভ্যালুতে ফিরে আসবে। এটা হলো একটা মেরিট। এই ডিমেরিটটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। বলো, এর মধ্যে কারো কনফিউশন আছে? বলো। স্যার বলছিলাম ওই ওয়ান প্লাস বিটা লেস দেনের জায়গাটা আরেকবার বুঝিয়ে দিন তো। ওই বিটা গ্রেটার দেন দেখো ওয়ান। দেখো বিটাকে যদি তোমরা মানে বিটাকে ওয়ান প্লাস বিটা উপরে আছে এটা তো দেখতে পাচ্ছ। হ্যাঁ এবার উপরে ধরো যাই থাকুক না কেন, তাকে তুমি যদি একের থেকে একটা বেশি বড় জিনিস দিয়ে ভাগ করো, মানে ওয়ান প্লাস নিচে কি আছে, ওয়ান প্লাস বিটা ইন্টু আরসি ডিভাইডেড বাই আরসি প্লাস আর এফ, এটাই তো আছে হ্যাঁ কি না? এবার ধরো হ্যাঁ। নিচে তোমার একের থেকে বেশি বড়ই তো আছে, ওয়ান প্লাস সামথিং মানে কি, তার ভ্যালু নিশ্চয়ই একের থেকে বেশি, নিচে থাকা যে জিনিসটা তার ভ্যালু নিশ্চয়ই একের থেকে বেশি তো। হ্যাঁ এবার একটা জিনিসকে তুমি যদি একের থেকে কোনো জিনিস বড় জিনিস দিয়ে ভাগ করো তাহলে কি হবে, তার ভ্যালুটা কি হবে, তার ভ্যালু কি সেটাই থাকবে। যদি তুমি ধরো 5, সাপোজ ধরো 100, 100কে তুমি 1 দিয়ে একবার ভাগ করো তাহলে কত পাবে, 1 পাবে। এবার যদি তুমি হ্যাঁ। একের জায়গায় যদি তুমি 2 দিয়ে ভাগ করো কি 5 দিয়ে ভাগ করো, তাহলে কি তুমি 100 পাবে না 100 থেকে ছোট কিছু পাবে, কি বলো? সেটা পাবো। ছোট পাবে, তাই তো। সেটাই আমি এখানে বলতে চাইলাম যে মানে ওয়ান প্লাস বিটা তাকে যদি আমরা ওই নিচের জিনিসটাকে দিয়ে ভাগ করছি, তখন আমরা যে জিনিসটা পাচ্ছি মানে আলটিমেটলি যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা নিশ্চয়ই ওয়ান প্লাস বিটার থেকে ছোটই হবে, হবে হ্যাঁ কি? হ্যাঁ ওয়ান প্লাস বিটার থেকে ছোটই হবে, আর যত এই ভ্যালুটা ছোট হবে তত কিন্তু ভালো, মানে তত হচ্ছে বেটার স্টেবিলিটি পাওয়া যাবে, ঠিক আছে? এর আগে আমরা তো সেমই করেছিলাম না, আগের দিনও তো সেম ওই একটাই রেজিস্টার দিয়ে আমরা করেছিলাম, কিন্তু হ্যাঁ। সেটাতে হচ্ছে আমাদের স্টেবিলিটি আমরা পাচ্ছিলাম কত, ওয়ান প্লাস বিটা, কিন্তু এখানে আমরা স্টেবিলিটি পাচ্ছি কত, ওয়ান প্লাস বিটার থেকে ছোট পাচ্ছি, মানে আমাদের ভালো হচ্ছে, আমরা সেটাই চাইছি না, হ্যাঁ তো সেটাই আমি এখানে বলতে চাইলাম। ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। যেখানে তো তাহলে তো থার্মাল রানের ফলে যে আইসিটার মানটা কমিয়ে দিচ্ছে, তাহলে তো এটা হচ্ছে না, হচ্ছে না তো। কালেক্টর কারেন্টের মান তো কমে যাবে স্যার। কালেক্টর কারেন্টের মান কমে যাবে না, কালেক্টর কারেন্টের মানটা তার যে নির্দিষ্ট ভ্যালু যেখানে থাকার কথা সেখানেই থাকবে। মানে যদি তোমার একটাই বেড়ে যেত, মানে আইসিওটাই যদি বাড়তো আর আইবিটা না কমতো, তাহলে অস্বাভাবিকভাবে আইসির ভ্যালুটা বেড়ে যেত, ঠিক আছে, সেটা কিন্তু খারাপ জিনিস। কিন্তু এখানে তো টেম্পারেচার বাড়ার জন্য আইসিওটা বাড়তেই থাকবে, এটাকে তো তুমি কিছু কন্ট্রোল করতে পারবে না, টেম্পারেচার বাড়বেই, টেম্পারেচার তো নর্মাল রানিং এর সঙ্গে সঙ্গে বাড়তেই থাকবে না, তার জন্য আইসিওটা বাড়বে, সে চেষ্টা করবে তোমার আইসিটাকে বাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু অন্যদিকে আইবিটা নিচে আবার কমে যাবে। আলটিমেটলি কি হবে, একটা জিনিস বাড়বে, একটা জিনিস একটা দিক থেকে কমবে, তো আলটিমেটলি কিন্তু ভ্যালু যেটা হবে সেটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে, এবং কনস্ট্যান্ট থাকা মানেই হচ্ছে স্টেবল, অপারেটিং পয়েন্টটা হচ্ছে স্টেবল।